মৎস্য সম্পদ বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা। সামুদ্রিক মাছ আহরণে সঠিক কার্যক্রম নেওয়ার তাগিদ। জাতীয় নির্বাচন ঘিরে ইসির একগুচ্ছ কর্মপরিকল্পনা। আওয়ামী প্রশাসন বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে বিএনপি। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 খুনের দায়ে 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। চাংখারপুল হত্যা মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। এবং ডাকসু নির্বাচনের শেষ দিনে ছাত্র দল ও শিবির সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ। শক্তিশালী ছাত্র সংসদ গড়ে তোলার প্রত্যয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। মৎস্য সম্পদ বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এজন্য গবেষণা বাড়ানোর পাশাপাশি বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিপুল সম্ভাবনা থাকলেও সামুদ্রিক মৎস্য সম্পদ পুরোপুরি আহরণ করতে না পারায় আক্ষেপ জানান তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে চাষের মাছের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, আমিষের চাহিদা মেটাতে চাষের মাছের অবদান অনেক বেশি। এই কাজে নিজেদের ন্যস্ত করায় তরুণ উদ্যোক্তাদের সাধুবাদ জানান অধ্যাপক ইউনূস। তবে দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছ দিতে না পারায় আক্ষেপ জানান তিনি। এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। মৎস্য শিল্প নিয়ে দেশে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার তাগিদ দিয়ে এজন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার, নদ নদী ও জলাশয় দূষণ এবং ফসল উৎপাদনে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করায় উদ্বেগ জানান তিনি। অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহরণ অত্যন্ত উদ্বেগের। যে বললাম, আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল রাখি না, এটা আরেকটা তার পরিচয়। যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। মৎস্য খাতে অবদান রাখায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য এবং 2 জনকে ব্রোঞ্জ পদক তুলে দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে কোনো আসরে 40% নিচে ভোট পড়লে দিতে হবে পুনর্নির্বাচন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বন্ধ এবং না ভোট ফিরিয়ে আনার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা এবং সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করবে বলে প্রত্যাশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবিত অসংখ্য সুপারিশের মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংসদের উচ্চকক্ষের নির্বাচন। ইতোমধ্যে পুরনো আইনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তবে নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে ত্রুটিপূর্ণ বিবেচনায় আগের ইভিএম পদ্ধতি বাতিলে রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ইভিএম নিয়ে কারসাজি করা যেত, মতামতের ভিত্তিতে এটা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের ব্যাপারে ঐক্যমত্য ছিল না, তাই এটা ব্যবহার না করার আমরা সুপারিশ করেছি যে অন্তত 40% মানুষ যদি ভোট
প্রদান না করে, তাহলে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা এ ব্যাপারে প্রশ্ন থেকে যায়। তো আমরা 40% ন্যূনতম ভোটার হারের কথা আমরা সুপারিশ করেছি। গণপ্রদত্ত আদেশ আরপিও সংশোধন হয়েছে, তখন না ভোটের বিধান ছিল, কিন্তু এই না ভোটের বিধান বাতিল করা হয়েছে। তো আমরা মনে করি যে এটা আবার ফিরে আসা দরকার। এদিকে নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, তাই দলীয় ব্যক্তি হবেন রাষ্ট্রপতি। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা এবং একই ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো সম্মত হয়নি, তাই নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হবে সেটা আশা করা যায় না। এটা দলীয় ব্যক্তি হয়তো রাষ্ট্রপতি হবে। আমাদের প্রধানমন্ত্রীরা যে মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর, যে রাশন জাতদের থেকে বেশি ক্ষমতাধর, তো এর ক্ষমতায় লাগাম টানা দরকার। তা না হলে কিন্তু ক্ষমতার একটা বৈশিষ্ট্য হলো ক্ষমতা সেখানে ক্ষমতা কুক্ষিগত হয়, ক্ষমতার ব্যবহার হয়। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হবেন না, যদিও এবারে কিছু কিছু দল তাদের দ্বিমত প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ 2 মেয়াদ নির্ধারিত করার ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধানের ব্যাপারে একমত সবাই। এছাড়া সংসদে সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠনে কয়েকটি দল রাজি হলেও দ্বিমত রয়েছে বলে জানান বদিউল আলম মজুমদার। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার, সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন করার সেই প্রস্তাবের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। রোডম্যাপের খসড়া কমিশনে উপস্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন অপেক্ষা শুধু অনুমোদনের। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিস্তারিত জানান সচিব। বলেন, আগামী 24 আগস্ট থেকে টানা 4 দিন সীমানা সংক্রান্ত 82টি আপত্তির শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া 80,000-এর মতো এনআইডি তথ্য সংশোধনের আবেদন পেন্ডিং আছে, সেগুলো নিয়েও কাজ করতে হবে। নতুন 22টি রাজনৈতিক দলের তথ্য তদন্তের জন্য মাঠ পর্যায়ের অফিসে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান আক্তার আহমেদ। 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি আসছে সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করবো, 4 দিনে একটা না, এবং পরে আমরা এটাকে ফাইনালাইজ করবো। পরিবর্তনের জন্য আবেদন থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু সংখ্যাটা কমিয়ে নিয়ে আসা যাবে। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসি নিশ্চয়ই এ বিষয়ে ব্যবস্থা নেবে। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। যারা এই পদ্ধতিতে নির্বাচন দাবি করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আসন্ন ডাকসু নির্বাচনের সব মতের প্রতিনিধিত্ব থাকবে বলেও আশা জানান রিজভী। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। গাজীপুরে জঙ্গি অভিযানের নামে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। আগামী 15 অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 2016 সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি অভিযানের নামে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম সহ হত্যা করা হয় 7 তরুণকে। অভিযান চলাকালে 830 রাউন্ড গুলি ছোড়ে সোয়াট ও সিটিটিসি সহ যৌথ বাহিনী। প্রসিকিউশন বলছে, দেশের বিভিন্ন এলাকা থেকে 7 তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। পরবর্তীতে ঘরের দরজায় তালা লাগিয়ে জঙ্গির নাম দিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সোমবার এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন প্রধান হারুনুর রশিদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই কয়েকজন যুবককে হত্যার পরে
দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল। এদিন রাজধানীর চানখারপুলে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগের ঘটনায় ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাক্ষীর নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন আদালত। যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে বলেছে। এদিকে জুলাই হত্যাযজ্ঞ মামলায় সোমবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 12 জন। তিনি বললেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তাকে চায়ের দোকান থেকে ধরে নিয়েছে, রাস্তায় ফেলেছে, রাস্তায় ফেলে গুলি করেছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করে শক্তিশালী ছাত্র সংসদ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন ছাত্রনেতারা। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্র দল ও ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সবার আগে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার কথাও বলেন তারা। রেজা খানের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর 2019 সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু ও 18টি হল সংসদ। আগামী 9 সেপ্টেম্বর ফের অনুষ্ঠিত হতে চলেছে ডাকসু নির্বাচন। এ নির্বাচনে 28টি পদের জন্য এক সপ্তাহব্যাপী মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছিল উপচে পড়া ভিড়। স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। আমরা আমাদের যে নিজেদের স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতা জায়গা থেকে আমরা কাজ করছি। স্টুডেন্টদের যে পালস রয়েছে, স্টুডেন্টদের যে ম্যান্ডেট রয়েছে, সেই ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই। এ সময় ইসলামী ছাত্র শিবিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের পর ভিপি পদে আবু সাইদ কায়ুম, জিএস এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিনের নাম উল্লেখ করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। আবু সাদিক কাইম ভাই এবং জিএস পদের জন্য সকলের প্রিয় এস এম ফরহাদ ভাই। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আবিদুল ইসলাম খান। এ সময় শিগগিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে জানান তিনি। একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র নিয়েছি। এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল প্রকাশিত হয়নি, নির্ধারিত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। এদিকে মোট 145টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে উল্লেখ করে এবারের নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। আনন্দ মুখর পরিবেশে চমৎকার একটা ডাকসু ইলেকশন হবে। আমাদের ছাত্রছাত্রীরা বাংলাদেশ যখন যেখানে বিপদে পড়ছে তারা সব সময় উদ্ধার করেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শও দেন তিনি। এখন পর্যন্ত আমরা প্রার্থীদের কোনো দাবি এ ধরনের কোনো কিছু আসে নাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চমৎকার। ঊর্ধ্বমূল্যের বাজারে টিসিবির পণ্য স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিলেও কেনাবেচা কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। একই ব্যক্তি একাধিকবার পণ্য নিচ্ছে এমন অভিযোগও করেছেন অনেক ক্রেতা। আবার হুড়োহুড়ির কারণে দুর্বল ও বয়স্ক ব্যক্তিদের অনেকেই পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে। সুরায় মুন্নির প্রতিবেদন। উচ্চ মূল্যের বাজারে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিয়েছে সাশ্রয়ী মূল্যের টিসিবি পণ্য। তাই সস্তায় সয়াবিন তেল, চিনি ও মসুরির ডাল কিনতে নির্ধারিত স্থানে ভিড় করেন তারা। সিরিয়ালে মেনটেন করে দাঁড়াইছি, আর যারা নিয়েছে তারা ওই যে আবার মারামারি করতেছে, এগুলো নিয়েই একটা গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে, হাতাহাতি। আমাদের জন্য সরকার এই বরাদ্দটা নিয়ে আসছে, সবাইকে সম পরিমাণ নেওয়া উচিত। একজন কত বারবার লাইনে দাঁড়ায় নেওয়া লাগবে, এটা কোনো মানে আছে? চাল, তেল, ডাল এটি হলে আর কিছু লাগে না। পণ্যবাহী ট্রাক আসতেই শুরু হয় হুড়োহুড়ি, ধস্তাধস্তি। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য কিনতে না পেরে ক্ষোভ জানান। দুর্বল ও বয়স্ক ব্যক্তিদের অনেকেই ফিরে যান খালি হাতে। 100 টাকার ডিফারেন্সের জন্য এখানে এসে যুদ্ধ করব? হ্যাঁ, এই কি আমাদের কপাল? আমরা সারাদিন টাইম নেছি, একটা কি পাবো না? ওরা ঢুকে নিয়ে আবার ঢুকতেছে। আয়া সিরা ঢুকেছে হঠাৎ করে, পিছন থেকে যাবে, আমি একদম ছিলেন না, তো কি করলো, এই ধাক্কাধাক্কি শুরু। আমি ছিলাম, এখানে ছিলাম না। বাজারটা নিয়ন্ত্রণ আসে, কিন্তু আমাদের এই লাইনটা ধরা লাগে না, আমরা বহুত কষ্ট করতেছি। একজন ভোক্তা 115 টাকা দরে সর্বোচ্চ 2 লিটার তেল, 70 টাকা দরে 2 কেজি মসুর ডাল এবং 80 টাকায় 1 কেজি চিনি কিনতে পারছেন।
450 টাকা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গা পৌরসভায় ড্রেন ও সড়কে দীর্ঘদিনের অব্যবস্থাপনায় দুর্ভোগে পৌরবাসী। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ লাঘবে 4 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সাহিব জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চুয়াডাঙ্গা পৌরসভার ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা এখন নাগরিক দুর্ভোগের প্রধান উৎসে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই শহরের ড্রেনগুলো উপচে পড়ে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। অনেক সময় বাসাবাড়িতেও ঢুকছে পানি, ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। তেমনি বাড়ছে রোগ জীবাণুর ঝুঁকিও। তাছাড়া কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ড্রেন ভেঙে পানি ছড়িয়ে পড়ছে রাস্তায়। ড্রেনের মুখে আবর্জনার স্তূপ জমে থাকায় বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। এ অবস্থায় জনদুর্ভোগ চরমে। রাস্তায় অবস্থা চলা দূর থেকে গ্রামের রাস্তা অনেক রাস্তাঘাট দেখে মনে হয় তৃতীয় শ্রেণীর পৌরসভা। পৌরসভা থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এই পানিবন্দির কারণে এখানকার অনেক ছাত্রছাত্রী আছে, তারা যে স্কুলে যেতে পারছে না। বাড়ির ভিতরে যে ড্রেনে পানি যাচ্ছে, ছাগল মাগল ছেলে পিলে নিয়ে খুবই কষ্ট হচ্ছে, রান্না খাওয়া আমাদের হয়নি। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, দুর্ভোগ লাঘবে প্রায় 4 কোটি টাকার কাজ শুরু হয়েছে। এসব কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে। আমরা এই ভাঙ্গাচোরা রাস্তাগুলোকে মেরামত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা দ্রুতই এই রাস্তাগুলি সাময়িকভাবে মেরামত করে দেব। এছাড়া আমাদের প্রায় 4 কোটি টাকার মতো যে রাস্তা এবং ড্রেনের কাজ টেন্ডার করেছিলাম, সেগুলো প্রায় 80% সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গাবাসীর যে সাময়িক ভোগান্তি, চলাচলের যে ভোগান্তি, সেটা দূর হবে। দুর্ভোগ লাঘবে নামমাত্র প্রকল্প নয়, স্থায়ী সমাধানের দাবি পৌরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। টানা বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পাকিস্তানে দিনই বাড়ছে প্রাণহানি। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, জুন মাস থেকে এ পর্যন্ত 6.5 শতাধিক মানুষ নিহত এবং 920 জনের বেশি আহত হয়েছে। এদের মধ্যে গত এক সপ্তাহে প্রাণ গেছে 351 জনের। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশ। কেবল এ প্রদেশ থেকে প্রায় 2 মাসে 373 মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি। এছাড়া পাঞ্জাব, গিলগিট বালুচিস্তান ও আজাদ কাশ্মীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মৎস্য সম্পদ বাড়াতে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা। সামুদ্রিক মাছ আহরণে সঠিক কার্যক্রম নেওয়ার তাগিদ। জাতীয় নির্বাচন ঘিরে ইসির একগুচ্ছ কর্মপরিকল্পনা। আওয়ামী প্রশাসন বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে বিএনপি। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 খুনের দায়ে 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। চাংখারপুল হত্যা মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। এবং ডাকসু নির্বাচনের শেষ দিনে ছাত্র দল ও শিবির সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ। শক্তিশালী ছাত্র সংসদ গড়ে তোলার প্রত্যয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।